ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল 5 আগস্ট, তবে আন্দোলনকারীদের কাছে তা ছিল 36 জুলাই। এদিন জনস্রোত মিলেছিল একটি গন্তব্যে, ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ ছিল না, দুর্বিনীত ফ্যাসিস্ট শক্তির সমূলে আঘাত হানার আপামর জনগণের আন্দোলন হয়ে ওঠে এটি। সামনে ছাত্ররা থাকলেও অভ্যুত্থানে নেপথ্য ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলো। সে সময় কৌশলগত কারণে সামনে না এসে ছাত্রদের সব ধরনের সহায়তা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন এই কৌশল নিয়েছিল দলটি? ওই সময় তো ফর্মাল মিটিং খুব কম হতো এবং খুব ছোট ছোট মিটিং হতো। ফর্মাল মিটিং তো করা যেত না, একজন আরেকজনের কাছে যাওয়া বসা, এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো আমাদের টার্গেট ছিল আমরা কৌশলে গ্রেপ্তার এড়িয়ে কাস্ট করাটা যেন আমাদের সফল হয়, সেই জায়গাটা আমাদের ছোট ছোট টিম করে দেওয়া হয়েছিল, ভাগ করে দেওয়া হয়েছিল, এরিয়া ভাগ করে দেওয়া হয়েছিল। এবং সেই ভাগে এই সকল গ্রুপের সাথেই কোনো না কোনোভাবে প্রত্যেকেই আবার কানেক্টেড ছিল। এবং ওই সময় সবচেয়ে বেশি কাজ হতো অনলাইন প্ল্যাটফর্মে, গ্রুপ মিটিং হতো, অনলাইন মিটিং হতো, জুম মিটিং হতো। এইটা যতক্ষণ নেট ছিল ততক্ষণ চেষ্টা করা হয়েছে এটা করার। এটা যখন কোনো সময় বন্ধ হয়ে যেত তখন ফিজিক্যাল মিটিংগুলো আমরা একদম ঝুঁকি নিয়ে কোনো একটা জায়গায়, হঠাৎ বাসায় অল্প সময়ের জন্য 15 মিনিট 20 মিনিটের জন্য কোনো একটা হোটেলে, কোনো একটা মসজিদে, কোনো একটা স্পট নির্ধারণ করে দাঁড়িয়ে মিটিং হয়ে গেছে। তো এভাবে করে সকলের সাথেই আমাদের ইন্টার কানেক্টিভিটিটা ছিল। এই কানেক্টিভিটিটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছদ্মনামে হয়েছে। এই কাজটা হয়েছে কাজটা করার জন্য এবং গোয়েন্দা তৎপরতা থেকে সেভ করে কাজটাকে সাকসেস করার জন্য। আমার নামও তখন অন্য নাম ছিল, আমার নাম ছিল আবদুল্লাহ। ঠিক আছে, আমাকে কেউ শফিকুল ইসলাম মাসুদ নামে ডাকতো না। একদম আমাদের সংগঠনে যারা আছে তারা, আমার নাম আবদুল্লাহ, ফোনে অন্য নাম সেভ করা ছিল। আমার মানে একদম খুব কাছের মানুষ যারা, তারাও আমাকে খুঁজে বের করা খুব টাফ ছিল। তো এভাবে ইন্টারকানেক্টিভিটি তখন ছিল এবং সবার সাথে যোগাযোগ ছিল। জনতার অংশ হিসাবে আমরা জনগণের সাথে ছিলাম। এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, যদিও এর পিছনে পলিটিক্যাল এজেন্ডা পরে যোগ হয়েছে। আমরা দেখছি যে অতীতে যেসব পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে এগুলো তৎকালীন যে ফ্যাসিস্ট শক্তি যারা সরকারে ছিল তারা এটা বল প্রয়োগের মাধ্যমেই রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বল প্রয়োগ করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন করেছে। তো সেই কারণে আমরা এটাকে পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে দেখিনি। সর্বশ্রেণীর মানুষের স্বার্থ জড়িত আছে, আমাদের তরুণদের স্বার্থ জড়িত আছে। সেই কারণে আমরা তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে এই আন্দোলনটা হোক এটাই চেয়েছিলাম এবং সেখানে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি। আন্দোলনটার লক্ষ্যে পৌঁছার জন্য, সফলতা অর্জন্য আমরা ভূমিকা রেখেছি। অভূতপূর্ব জুলাই আন্দোলনে শহীদ হয় 2000-এর বেশি মানুষ, আহত হয় 35,000-এর বেশি। কম সময়ে এত মানুষের রক্তক্ষয়, পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছিল জামায়াত? যখন এই ভাইয়েরা আহত হচ্ছেন, পড়ে যাচ্ছেন, শহীদ হয়ে আছেন, রাস্তায় নেওয়ার মতো কেউ নেই, ওই সময় আমরা আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাম্বুলেন্সগুলো ছিল, অ্যাম্বুলেন্সের ভাইয়েরা গিয়েছেন, বহু অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাদের এখন আহত আছে। তারা ঝুঁকি নিয়ে এই অ্যাম্বুলেন্সগুলো নিয়ে গিয়েছেন। অ্যাম্বুলেন্স আটকে দিয়েছে পুলিশ, আইডেন্টি কার্ড দেখেছে, বলেছে আমি মেডিকেল থেকে আসছি বা অমুক জায়গা থেকে আসছি, শোনে নাই। ছাত্রলীগ যুবলীগ তাদেরকে পিটিয়েছে, কাউকে কাউকে মানে রক্তাক্ত করেছে, কেউ কেউ ঝুঁকির মুখে, একদম মৃত্যুর মুখে নিশ্চিত জেনেও তারা এটা গিয়েছে। আমাকে এখনও দু একজন ড্রাইভার আমাদের দেখা হয়, বলে যে স্যার আমরা তো ওই দিন ডেড বডি নিয়ে আসতে গেছি, কিন্তু আমিও ডেড বডি হয়ে যাব এই টার্গেট নিয়ে বা এরকম চিন্তা নিশ্চিত হবে এটা জেনেও আমি ওখানে গিয়েছি। আমাদের ডাক্তাররা মানে বলতে হবে, যখন মেডিকেল থেকে সবাইকে ফেরত পাঠানো হচ্ছে তখন আমাদের ডাক্তাররা ঝুঁকি নিয়ে আমাদের এই আহত পঙ্গুত্ব ভাইদের আমরা শুধু ফোন দিতাম, আমরা একটা কল সেন্টার করে নিয়েছিলাম যে 24 ঘন্টায় ভাইদের হেল্প করা হবে, সহযোগিতা। যখন রাত 2টা 3টা 4টা যখন যেখান থেকে যাবে, আমরা লয়ার দিনে মিটিং করে লয়ারদের একটা টিম করে দিয়েছি যে এই আন্দোলনে যেই ভিকটিম হবে তাকে হেল্প করা আমাদের, সে কোন দলের এটা আমরা জিজ্ঞেস করব না। আমাদের মানে কয়েকশো আইনজীবী দেওয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, ইভেন ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত একটা সেট আপ আমরা দাঁড় করে দিয়েছিলাম। ডাক্তারদের একটা টিম করে দেওয়া হয়েছিল, লয়ারদের একটা টিম করে দেওয়া হয়েছিল, ইনফরমেশনটা সেল করে দেওয়া হয়েছিল, এরপর স্বেচ্ছাসেবকদের একটা টিম করে দেওয়া হয়েছিল। এরকম করে পুরো যারা
বৈষম্য বিরোধী আন্দোলন, তখন ব্যানারে যে আন্দোলন হচ্ছিল, তাদের টপ টু বটম যারা একদম উপর থেকে লেভেল পর্যন্ত, যারা গ্যাস্ট্রুট লেভেল পর্যন্ত কাজ করেছে, তাদের প্রত্যেকের সাথে জামাত ইসলামী ছাত্র শিবির শুধু সম্পর্কই ছিল না, একটা উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ম্যান পাওয়ারই সেখানে মূলত ভূমিকা পালন করেছে। দলটির নেতারা বলছেন, কোনো ধরনের আপোষ না করায় ফ্যাসিস্ট শাসনে তারাই ছিল সবচেয়ে নির্যাতিত। তবুও মাথা নোয়ায়নি নেতাকর্মীরা। প্রহসনের বিচারের নামে হত্যা করা হয় শীর্ষ নেতাদের। তাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের নতুন স্বাধীনতার স্বাদ নিতে চায় দলটি। আমরা এইভাবেই নেমেছি যে এখানে ওই যেটা বলা হয়েছিল না যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, মানে একদম জাস্ট আসলে সবার অনুভূতিটা আমাদের এরকম ছিল যে আমাদের হয় মুক্ত হইতে হবে, না হলে আমাদের গুলির মুখে জীবন দিতে হবে। তো জীবন দিতেই হবে যেহেতু, তাহলে আর আমরা ঘরে বসে থেকে লাভ কি? এই চিন্তা করে কিন্তু সবাই নেমে গেছে যে শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি। এটা বোধহয় সকল নাগরিকই আনন্দের সাথে এটা উপলব্ধি করেন। তবে বছর পেরিয়ে জনপ্রত্যাশা কতটা পূরণ হলো? সংস্কার, বিচার, নির্বাচন ও জুলাই সনদ, এসব চাওয়া পূরণে অন্যতম বৃহৎ দল হিসেবে জামায়াতের ভূমিকা কি? 54 বছরের ইতিহাস খুবই বেদনাদায়ক, ব্যর্থতায় ভরা, এবং স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যেই সুযোগটা হাতে পেয়েছিলাম, এটি সমৃদ্ধশালী, স্বাধীন সার্বভৌমত্ব এবং আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের জায়গা, গণতন্ত্রের বিকাশ, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা, এই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। একটা দেশ স্বাধীন হওয়ার পরে যে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে, একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র হিসাবে যে সামনে এগিয়ে যাওয়া, সেই জায়গার প্রত্যাশাটা আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারি নাই। এবার এই সুযোগটা তৈরি হয়েছে, আমরা আশা করছি এবার এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো। শহীদ পরিবারগুলোকে যথাযথ সম্মান দিতে পারছি কিনা, পুনর্বাসন করতে পেরেছি কিনা, আহত পঙ্গুত্বদের চিকিৎসা নিশ্চিত করে তাদের ব্যাপারে আমরা আস্থা অর্জন করতে পেরেছি কিনা, পারি নাই। আমি বলবো সরকারও পারে নাই। আমরা রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করেছি তা যথেষ্ট নয়। জামাত ইসলামী তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। কল্যাণ রাষ্ট্র বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতি করা জামায়াত মনে করছে, নতুন বাংলাদেশে তারা গণমানুষের দল হয়ে উঠছে। এমন বাস্তবতায় আসছে নির্বাচনকে সামনে রেখে কেমন বাংলাদেশ চায় দলটি? স্লোগান জনতা না ক্ষমতা, আমরা জনতামুখী চিন্তা করতেছি। জনতা আমাদেরকে যেখানে রাখবে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে যতটুকু স্থান দেবে, আমরা সেই স্থানটুকু মাথায় নিয়ে বোঝা হিসাবে মনে করে আমরা গুরু দায়িত্ব আমরা পালন করে যাব। আমির জামাত পরিষ্কার বলেছেন, যারা বিজয় হবে আমরা তাদেরকে বিজয়ের মালা পরানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আর আল্লাহ যদি আমাদের গলায় এই মালা পরিয়ে দেয়, তাহলে আমাদের এই মালাটা খুলে আমরা আমাদের জনগণের গলায় তুলে দেব। আমরা জনগণকে বানাবো এই দেশের মালিক, আমরা হব তাদের সেবক। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জিরো পয়েন্টে নিয়ে যাব, এই দৃষ্টিভঙ্গিতে আমরা আগাচ্ছি। কারণ দেশটা বিগত দিনে ব্যর্থ হওয়ার মূল কারণ এটাই। দেশের সম্পদের অভাব নেই, কিন্তু আমাদের স্বচ্ছতার ঘাটতি আছে, এবং সেই কারণে দুর্নীতি বারবার এখানে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। এই জায়গাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে দেশটা এগিয়ে যাবে। জুলাই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জামায়াত মনে করে, ইসলামী অনুশাসন বাস্তবায়নের মাধ্যমেই ন্যায় বিচার নিশ্চিত করে সোনার বাংলাদেশ গড়া সম্ভব। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। মাহাদি হাসান, স্টার নিউজ।